সেই মাহফিলে কি ঘটেছিল যার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে জরুরি বার্তা দিলেন আজহারী? মিজানুর রহমান আজহারী কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন। মিজানুর রহমান আজহারী আদতে জামায়াত ইসলামের মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কিনা, কিংবা তাকে নিয়ে যে দীর্ঘ সংশয় আছে। মিজানুর রহমান আল আজহারী হুজুর, হুজুর আপনি কার? আপনি কি শুধুমাত্র ইসলামিক বক্তা নাকি বক্তার আড়ালে জামাতের ইনফ্লুয়েন্সার? আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলেই জানেন যে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর একটি মাহফিলে বক্তব্য দিয়েছিল। একদল খেয়েছে, অন্য দল খাওয়ার জন্য রেডি আছে। তো এই বক্তব্য দেওয়ার কারণে রাজনৈতিক অঙ্গনে আগুন লেগে গিয়েছে। বিএনপি এবার কঠিনভাবে খেপেছে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের উপরে। দর্শক শ্রোতা, ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের কি হতে যাচ্ছে বিস্তারিত তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। আজহারী তিনি টাকার বিনিময়ে তার বিভিন্ন অঞ্চলে গিয়ে তিনি ওয়াজ করেন, ভালো কথা, কিন্তু টাকার বিনিময়ে আপনি একটি দলকে প্রতিপন্ন করবেন, একটি দলের পক্ষে আপনি সাফাই গাবেন, এইটা তো বাংলাদেশের মানুষ আপনার কাছ থেকে আশা করে নাই। তার একটি পত্রিকায় দেখলাম ইসলামিক দলের একজন নেতা তারা ইসলামী ব্যাংকে নাকি দখল করে নাই বলছে। ইসলামী ব্যাংক তো দখল করা ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা দখলের নামে আবার কোনো কিছু হলেই বিএনপি চাঁদাবাজি করছে, দখলদারি করছে। আরে ভাই, আপনি এসব প্রমাণ করে দেখান যে বিএনপি কোথাও চাঁদাবাজি বা দখলদারি করছে। এটা আপনাদের বানানো একটি খেলা, আমরা এটা বুঝি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কোন বিএনপির কোন নেতা কোন চাঁদাবাজি দখলদারি লুটতরাজ করার কোন সুযোগ নাই। চুরি করে আমি না, বাংলাদেশের বহু মানুষ আছে এই রকম যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত থাকবে। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে চাওয়া, আমরা সেটা মাথা পেতে নিব। তাই আসুন, এই মিথ্যাচার এবং ইসলামিক দল তারা কি বলেছিল 5ই আগস্টের পরে আওয়ামী লীগকে নাকি তারা মাফ করে দিছে। আরে ভাই, গত 17 বছর ধরে আপনাদের উপরে কম জুলুম নির্যাতন করে নাই, বাংলাদেশের মানুষের উপরে কম জুলুম নির্যাতন হয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দের উপরে যেভাবে জুলুম নির্যাতন হয়েছে, আমরা রিমান্ড কেটেছি, আমরা জেল কেটেছি, আমরা বুঝিনি কি কষ্টে ছিলাম আমরা। আপনারা বুঝবেন না, বাংলাদেশে এখন কিন্তু আওয়ামী লীগ আর নাই, সবাই বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়ে গেছে না সবাই? তো বলে যে ভাই আমি আওয়ামী লীগ করি, বলে না, সবাই বিএনপি হয়ে গেছে। ওই নব্য বিএনপি কিছু কিছু জায়গায় চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে, দোষ দিচ্ছে কাদের? বিএনপির উপরে। আরে ভাই, বিএনপির জন্মটা দেখেন না কিভাবে হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি মাত্র 4 বছর স্বল্প সময় বাংলাদেশের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন। সেই স্বল্প সময়ের ভিতরে বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। কে বলেছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি কি বলেছেন? বাংলাদেশের যে অর্থনৈতিক যে সংকটের মুখে আছে, সেই অর্থনীতিকে আরো সমৃদ্ধিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবেন। বাংলাদেশের শিক্ষা খাত বলেন, স্বাস্থ্য সেবা বলেন, বাংলাদেশের বিচার বিভাগ বলেন, আর প্রতিষ্ঠানে কিন্তু গত 17 বছর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে টেনে তোলার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফার কর্মসূচি দিয়েছে এবং এটার সকল রাষ্ট্র মেরামতের সকল সংস্কার এই সংস্কারের ভিতরে, রূপরেখার ভিতরে রয়েছে। এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এর প্রেক্ষিতে মিজানুর রহমান আজহারী আদতে জামায়াত ইসলামের মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কিনা, কিংবা তাকে নিয়ে যে দীর্ঘ সংশয় আছে, তার যে জামায়াত সংশ্লিষ্টতা, সেটি তিনি প্রকাশ্যে আনতে যাচ্ছেন কিনা, সেটি নিয়ে এখন বিতর্ক তুঙ্গে। জামায়াতের রাজনীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব নেই এবং আগামী দিনে বাংলাদেশের রাজনীতি করতে হলে জামায়াত বিএনপি মুখোমুখি অবস্থানে নিচ্ছে, সেটি বাস্তবতা। এবং এই বাস্তবতা মনে হয় আস্তে আস্তে সবাই মেনেও নিচ্ছে। জামায়াতের সমর্থকরা যেমন মেনে নিচ্ছে, তেমনি বিএনপি সমর্থকরাও মেনে নিচ্ছে। আমি একটি আলোচনা করেছি শাহেদ আলম শোতে যে জামায়াত এবং বিএনপি যে দ্বন্দ্ব, সেটা দেশের জন্য আখরে ভালো কিনা আপনারা দেখে নিতে পারেন। তো সেই বিতর্কে আমি যাচ্ছি না। যাচ্ছি হচ্ছে জামায়াত এবং বিএনপি যেহেতু পরস্পর বিরোধী রাজনীতি করছে, দীর্ঘ প্রায় 24 বছরের গাঁটছাট সম্পর্ক ছিন্ন করে এখন মুখোমুখি অবস্থানে, সুতরাং জামায়াত দলীয়ভাবে বিএনপির বিরোধিতা করবে, বিএনপি দুর্নীতিবাজ, বিএনপি চাঁদাবাজি করে, এগুলো রাজনৈতিক বক্তব্য দেবে, এতে কোনো আমি দ্বিমত দেখি না। এবং একইভাবে জামায়াতকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য
জামায়াতের রাজনীতির যেসব দুর্বল দিক আছে সেগুলো বিএনপি দেবে, যেমন ৭১ তাদের ভূমিকা যেটা বিএনপি দিচ্ছে, যেমন নারী স্বাধীনতা নিয়ে তাদের যেটা ভূমিকা সেটা বিএনপি দিচ্ছে, যেমন রক কাটা রাজনীতির প্রত্যাবর্তন নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে যেই প্রচারণা সেটা বিএনপি ছাত্রদল দিচ্ছে, যেমন ছাত্রলীগের অভ্যন্তরে ছাত্র শিবিরের যারা শীর্ষ নেতা তারা যে এতদিন ইমপ্লান্ট হিসেবে গুপ্ত রাজনীতি করেছে, আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেছে, সেটি নিয়ে বিএনপি ছাত্রদল বক্তব্য দেওয়ার কথা তারা দিচ্ছে। এটা গেল দুই দলের পারস্পরিক অবস্থান, এটা মানুষ মেনে নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আজহারীর মতো একজন বক্তা যিনি দলমত নির্বিশেষে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য একজন নির্দলীয় বক্তা হিসেবে তার যে ইমেজ, সেই ইমেজ থেকে তিনি বেরিয়ে আসতে চাচ্ছেন কিনা, সেটা যদি হয় তাহলে তাকে কি রাজনৈতিকভাবে মোকাবেলা করা লাগবে কিনা সামনে, সেটি বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। বক্তা হিসেবে মানব সম্পদ উন্নয়ন এই বক্তব্যের কর্মসূচি ছিল, সেই মানব সম্পদ উন্নয়নের কর্মসূচির কিংবা পথ এবং নির্দেশনার একটা বিষয় ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে সৎ লোকের শাসনতন্ত্র আমাদের দরকার, সৎ শাসন ব্যবস্থা দরকার, দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা দরকার। সেটা বলতে গিয়ে তিনি আওয়ামী লীগের যে গত শাসন আমলের ৩৫০ লক্ষ কোটি টাকার যে লুটপাট পাচারের প্রথম আলোর রিপোর্টের প্রসঙ্গ তিনি বলছিলেন। সুতরাং এটাতে দোষের কিছু নাই, কিন্তু দোষের যেই বিষয়টি সেটি হলো যে সামগ্রিকভাবে জামায়াত সমর্থিত যেসব সোশ্যাল মিডিয়া পেজ, সংগঠন, ইনকিলাব মঞ্চ, আজাদী মঞ্চ এবং অন্যান্য জায়গা থেকে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা জামায়াতের বিটিম হিসেবে যেসব প্রচারণা চালাচ্ছে যে বিএনপি একটি চাঁদাবাজ দল, বিএনপি চাঁদাবাজি করছে, হয়তো করছেও, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আমি সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট করছিলাম যে ছোট দেশ হিসেবে সিঙ্গাপুর অনেক ভালো ব্যবস্থাপনা করতে পারে, নিজেদেরকে সবকিছু নজরে রাখতে পারে। সেই হিসেবে হয়তো বড় দেশ হিসেবে মালয়েশিয়া সবকিছু ব্যবস্থাপনা ঠিক মতো করতে পারে না, কারণ তাদের ব্যাপ্তি অনেক বেশি। কিন্তু আইনের শাসন নিশ্চিত করার জন্য যেই ইচ্ছা, বাসনা, সেটি ঘাটতি আছে কিনা সেটা দেখার বিষয়। বড় দেশের অনেক কিছুই নিয়ন্ত্রণ করা যায় না। বাংলাদেশের মতো 18 কোটি জনসংখ্যার দেশে, যে দেশে প্রায় অর্ধেকের বেশি জনগোষ্ঠী বিএনপি রাজনীতির কর্মী সমর্থক, সেই কর্মী সমর্থকদের রাজনীতি তাদেরকে নিয়ন্ত্রণ করা চারটিখানি কথা না। আমরা যেখানেই শুনছি যে অনিয়মের স্পষ্ট প্রমাণ ধরা পড়ছে সেখান থেকে বিএনপি ব্যবস্থা নিচ্ছে, তারপরেও ব্যবস্থাটা অপ্রতুল, অস্বীকার করার উপায় নেই। এবং অস্বীকার করার উপায় নেই যে সব বিএনপি নেতা কর্মী সমর্থকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা কেন্দ্রের পক্ষে সম্ভব না, ঠিক যেমনি ভাবে জামাতের পক্ষেও সম্ভব না। যেমন বরগুনাতে যেই ছেলেটি ছাত্র দলের একটা যুব দলের রক কেটেছে, বলা হচ্ছে যে সে জামায়াতের কেউ না, কিন্তু জামায়াতের কর্মী সম্মেলনে স্পষ্টভাবে আমরা দেখছি যে সে ডেলিগেট হিসেবে আমন্ত্রিত। এটি নিয়ে জামাতিরা ব্যাখ্যা দিচ্ছে নানানভাবে যে না, এটি তাদের না, এভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। অনেক কিছুই শুনছি, আসলেই তো নিয়ন্ত্রণ করা সবকিছু সম্ভব না। জামাতের ডেলিগেট কার্ড পরে একজন এসে, বাইরে এসে ছাত্র দলের যুব দলের একজনকে রক কেটে তাকে হত্যাকাণ্ড নিশ্চিত করার যে দায়, সেটা তো জামাত এড়াতে পারে না। এর প্রেক্ষিতে কি হয়েছে, জামায়াতের যে দীর্ঘদিনের রাজনৈতিক যে কলঙ্ক, যে রক কাটা রাজনীতি করে, যেটা রিজভী বলেছেন তার বক্তৃতায় যে কারা রক কাটা রাজনীতি করে আমরা জানি না, দেশবাসী জানে না। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি, সেই সভাপতি প্রকাশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ অনুষদের কিংবা শিক্ষা উন্নয়ন অনুষদের ছাত্রলীগের যুগ্ম সভাপতি ছিলেন। এটা প্রথম আলোতে রিপোর্ট হয়েছে যে তিনি, তার পদ ছিল ছাত্রলীগের। এখন এসে আমরা দেখছি ছাত্র শিবিরের সভাপতি হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে সেক্রেটারি হয়েছে, সে সারা জীবন রাজনীতি করেছে ছাত্রলীগের ছায়াতলে থেকে। তো এগুলা তো অভিযোগ, এই ন্যারেটিভ গুলো বিএনপি রাজনৈতিকভাবে জামাতকে হেয় করার জন্য ব্যবহার করছে, এবং এটি তো জামাতের অস্বীকার করার কোনো উপায় নাই। শাক দিয়ে মাছ ঢাকার একটা চেষ্টা হচ্ছে, সেটা জামাত পারছে না, পেরে উঠছে না, এটা বাস্তবতা বলেই জামাত উল্টা আক্রমণ করছে বিএনপিকে যে ঠিক আছে, তোমরা তো চাঁদাবাজি করছো, তোমরা তো চাঁদাবাজি এত অস্থির করে ফেলতেছো। তো এই যে রাজনৈতিক পক্ষের যে ঘায়েল, এটি বাস্তবতা। একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। এটি জামায়াত ইসলামীর ন্যারেটিভ, জামায়াত ইসলামীর রাজনৈতিক বক্তব্য বিএনপিকে ঘায়েল করার জন্য। তো জামায়াত ইসলামীর রাজনৈতিক বক্তব্য কি মিজানুর রহমান আজাহারী তার এই ইসলামিক ওয়াজ মাহফিলের নামে লক্ষ মানুষের যেখানে সমাবেশ এবং ইউটিউব, ফেসবুক নানান ভাবে কোটি মানুষের কাছে পৌঁছাচ্ছে যেসব বয়ান, সেখানে কি তিনি জামাতের মুখপাত্র হিসেবে আরেকটি পাখির মতো বলি তিনি ব্যবহার করা শুরু করবেন কিনা, এই অভিযোগ, সন্দেহ, সংশয় বিএনপির দীর্ঘদিনের। কেননা মিজানুর রহমান আজাহারী একজন জনপ্রিয় বক্তা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাংলাদেশের এককভাবে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব এবং অন্যান্য জায়গায় তার যে প্রভাব, তার যে কথার যে শক্তি, এটি আমরা সবাই বলি, এটি ইতিবাচক দিক। কিন্তু সেই ইতিবাচক দিক তিনি দলীয় সংকীর্ণতার মধ্যে রেখে ব্যবহার করবেন কিনা, জামায়াতের মুখপাত্র হিসেবে ব্যবহার করবেন কিনা, সেই প্রশ্নটা এসেছে বলেই আজকের এই আলোচনা চলতি কথা। যে যদি এরকম মিজানুর রহমান আজাহারী জামায়াতের মুখপাত্র হিসেবে, রাজনৈতিক বক্তা হিসেবে ওয়াজ মাহফিলের মঞ্চকে ব্যবহার করা শুরু করেন, যেটা আমরা শুরুটা দেখলাম, আমার দৃঢ় বিশ্বাস তিনি থেমে যাবেন। যদি না থেমে যান, তাহলে তার বিরুদ্ধেও পাল্টা পক্ষের, প্রতিপক্ষের প্রচারণা শুরু হবে। তখন আর তাকে আলেম হিসেবে বিবেচনা করা হবে না, জামায়াতের একজন কর্মী হিসেবে বিবেচনা করা হবে। এবং জামায়াতের একজন কর্মীকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য যত প্রচারণা আছে, তার যেসব লুফলস আছে, সেগুলো সামনে আসবে। যেমন একটি লুফলস হচ্ছে
এই ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারিদের মধ্যে মিজানুর রহমান আজাহারি আওয়ামী লীগের ছায়াতলে থেকে শেখ মুজিবের পুত্রপালক হিসেবে ভূমিকা পালন করেছেন। এটা আপনারা বলবেন যে না, তখন সময় ছিল এরকম, আওয়ামী লীগের লোকজন বসেছিল, থাকতো, ঠিক আছে, আওয়ামী লীগের লোকজন বসেছিল, আমরা আওয়ামী লীগের সামলেও আমরা আওয়ামী লীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদের কাজ করেছি, বিএনপি তাদের রাজনীতি করেছে, মাঠে জামাত ইসলামের রাজনীতিরাও রাজনীতি করেছে। কিন্তু এখন যদি ওনাকে ওনার পেছন দিকের বক্তব্য নিয়ে যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করার প্রেক্ষাপট চালু হয়, তাহলে ওনার গ্রহণযোগ্যতা কি আমির হামজা কিংবা তারেক মনোয়ার সাহেবের মতো হবেন কিনা, উনি কি ওনার গ্রহণযোগ্যতা অবস্থান ওনাদের পর্যায়ে নিতে চান কিনা, এবং সেটা অস্বাভাবিক কিছু না। মিজানুর রহমান আজাহারি যদি এই সামান্য ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে না নেন, তাহলে রাজনৈতিকভাবে ওনাকে মোকাবেলা করার জন্য সকল রকম প্রস্তুতি সম্পন্ন। এই বার্তাটা ওনার কানে পৌঁছানো দরকার। আশা করি মিজানুর রহমান আজাহারি ওয়াজ মাহফিল এবং সিরাত মাহফিলের নামে রাজনৈতিক বক্তব্য দেওয়া বন্ধ করবেন, এবং তার বিরুদ্ধে যেন এই আঙুল না উঠে। সেটা উঠলে কি হবে, দীর্ঘমেয়াদে আমাদের মধ্যপন্থার ইসলামের প্রচার প্রসারক হিসেবে তার যে একটা ভূমিকা, প্রত্যাশা, এইগুলো ভুলণ্ঠিত হবে। আমাদের রাজনৈতিক নেতা বহুত আছেন, কিন্তু আমাদের উদার ইসলামিক বক্তা কম। মিজানুর রহমান আজাহারির জামাত সংশ্লিষ্টতা থাকতে পারে, কিন্তু একজন ভোটার হিসেবে তিনি ভোট দেওয়ার সময় জামাতকে ভোট দেন আপত্তি নেই, কিন্তু ওয়াজ মাহফিলের ময়দানকে যদি তিনি রাজনৈতিক প্রচারণার মঞ্চে ব্যবহার করতে শুরু করেন, মিজানুর রহমান আজাহারির ভবিষ্যৎ ক্যারিয়ার দারুণভাবে বিতর্কিত হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। মিজানুর রহমান আজাহারি একজন প্রখ্যাত ইসলামিক বক্তা, আমরা এটা সবাই জানি। ওনার জ্ঞান প্রজ্ঞার উপরে আশা করি আমাদের কারোরই কোনো সন্দেহ নাই। উনি কতদিন যে কথাটা বলেছেন, শুধুমাত্র যে কোনো স্পেসিফিক রাজনৈতিক দলকে মন্তব্য করেছেন এমনটা না, কারণ সারা বাংলাদেশে, আমরা বাংলাদেশের 53 বছরের ইতিহাস যদি দেখি, প্রথমত যে দলই এসেছে রক্তের উপরে পাড়া দিয়ে এসেছে, এবং আসার পরে তারা প্রত্যেকটা দল তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা নেওয়ার একটা চেষ্টা করেছে। এখন উনি, আমার মনে হয় উনি স্পেসিফিক কোনো দলকে বলেছেন, কিন্তু উনি ওভারঅল সবার জন্য একটা ওয়ার্নিং মতো দিয়েছেন। যে আমরা দেখতে পাচ্ছি, কারণ বিগত কয়েক মাসে আমরা 5 আগস্ট পরবর্তী অনেক চাঁদাবাজির ঘটনা দেখেছি, অনেক দল ভিত্তিক আমরা এটা দেখেছি। সেটা নয় শুধুমাত্র বিএনপি, নয় শুধুমাত্র জামাত, ঠিক আছে, অনেক দল, এবং শুধুমাত্র দল না, দলের নাম ভাঙিয়েও অনেক থার্ড পার্টি যারা আছে তাদেরকেও আমরা দেখেছি কাজগুলো করতে। তো আমার মনে হয় উনি বেসিক্যালি যেটা বলেছেন যে এটা উনি প্রত্যেকটা দলকে একটা ওয়ার্নিং দিয়েছেন যে আপনাদের নাম ভাঙিয়ে এমনটা হচ্ছে, এবং আপনারা এইদিকে সতর্ক হন, এবং বলেছেন যে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ আমরা করতে চাই, সেক্ষেত্রে চাঁদাবাজিটা আসলে বন্ধ হওয়া উচিত। আর এই বন্ধ হওয়ার উচিত যে কারণে উনি বলেছেন, সে কারণে ওইটা মিন করে উনি বলেছেন যে একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। খেয়ে যাওয়া বা খাওয়া পার্টি, এই ধরনের বিশেষণগুলোকে আমরা বেশি ব্যবহৃত হতে দেখছি এবং দেখেছি এর আগে। তো এটা যে কোনো দলেরই একটা বেসিক দোষ বলা চলে, যে কোনো দল আসলেই সেই জিনিসটা করেছে। এবং বর্তমানেও আমরা দেখছি যে আসলে যে পরিবর্তনগুলো আমরা চেয়েছিলাম, যে পরিবর্তনের লক্ষ্যে আমরা আন্দোলন করেছিলাম, সেই পরিবর্তন আসলে আসছে না। একদম কথাটি ফেলে দেওয়ার মতো নয়, আবার কথাটি যদি আমি ভেবে এটাই মাথায় নিয়ে বসে থাকি যে না আসলে চেঞ্জ আসবে না, এটা আমাদের জন্য ক্ষতিকর। তারা হচ্ছে আজহারের বিরুদ্ধে, তাদেরকে মূলত এই কথাটা বলছে, মানে ইসলামের বিরুদ্ধে যারা, হয়তোবা দেশের বিরুদ্ধে যারা, আমার মতে তাদের বিরুদ্ধে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।